অনির্বাণের দেওয়া উপহার অনির্বাণকে ফিরিয়ে দিয়ে জব্দ করল রাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সার্থক খেতে থাকে। তখনই সীমা মানে সার্থকের পিসিমণি বলে, হ্যাঁ রে, মুখের উঠছে না কেন? সার্থক বলে, তুমি জানো না আমি এইসব লুচি টুচি খাই না। তখনই সীমা বলে, খাস না মানে? আরে বাঙালির প্রিয় জলখাবার হলো এই লুচি আর তরকারি, আর তুই বলছিস খাস না? সার্থক বলে, যারা খায় তারা খায়, আমি খাই না, আমাকে এই সমস্ত একদম দেবে না। এর মধ্যেই চলে এসেছে উজ্জ্বলবাবু আর বলে, সার্থক, তোমাকে আমি আগের দিন বলেছিলাম স্রোতকে একবার আমাদের বাড়িতে আসতে বলবে। তুমি ওর সাথে নিশ্চয়ই এমন কিছু করেছো, আমার ফোনটাও ও ধরছে না। কি আবার ওকে বকাবকি করেছো তাই তো? সার্থক বলে, বাবা তুমি ফোন করে নাও না, তাহলেই তো হয়। আমাকে এতবার বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ওকে আসতে বলবো না। উজ্জ্বলবাবু বলে, বলবে না কেন? আমি তার জন্যই তো জিজ্ঞেসটা করছি। আচ্ছা তুমি কি ভেবেছো এইভাবে আমার আর আমার মেয়ের সম্পর্কটা নষ্ট করে দেবে? সার্থক বলে, অদ্ভুত তো, মেয়ে বলছো আবার এটা কেন বলছো যে আমি সম্পর্ক নষ্ট করে দেব? তুমি তোমার মেয়ের সাথে এই ব্যাপারে বুঝে নাও না, আমাকে কেন বলছো? উজ্জ্বলবাবু বলে, কারণ তুমি আছো যে আমাদের সম্পর্কটা নষ্ট করতে পারো। শোনো, কলেজে তো তুমি যাচ্ছ, গিয়ে বলবে আমি ওকে বলেছি ওর সাথে যেন আমার দেখাটা হয়, ও যেন আমাদের বাড়িতে আসে। সার্থক বলে, আমি এসব বলতে পারবো না, আমার পক্ষে বলা সম্ভব নয়। সীমা বলে, কেন? ওই মেয়েটা এই বাড়িতে আসতে তো ভালোই হবে। দাদা তো নিজের বই নিয়ে ব্যস্ত থাকে, আমার আর সময় কাটে না। তোর পিসেমশাই তো তীর্থ করতে গেছে, 3 মাস পর ফিরবে। আমি এই 3 মাসে এই বাড়িতেই বসলাম যে এবারে তুই ওই মেয়েটাকে পাঠাবি, বুঝলি? আগের দিন আমার হাতে লুচি আর তরকারি খেয়ে কত তৃপ্তি পেয়েছিল, ওকে আমি আবারও লুচি তরকারি করে খাওয়াবো। সার্থক বলে, দেখো তোমার যা ইচ্ছা করো, আমাকে এসবের মধ্যে টেনো না। এরপরেই সার্থক তোকে টেবিল থেকে উঠে চলে যায়। উজ্জ্বলবাবু বলে, দেখিস সীমা, একদিন এই মেয়েটার সাথেই আমি এই ছেলেটার বিয়ে দেবই দেব, যতই হয়ে যাক না কেন কিছু। এর মধ্যেই সার্থক এসে বলে, ওই মেয়েটাকে আমি বলতে পারবো না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি। উজ্জ্বলবাবু বলে, ওই মেয়েটা বলছো কেন? ওর নাম হচ্ছে স্রোত, বুঝতে পেরেছ? নামটা মনে রেখো, ওর নাম হচ্ছে স্রোতস্বিনী। কি সুন্দর নারীর নামটা। সীমা তখন বলে, ঠিক বলেছো দাদা, নামটা খুবই সুন্দর। এর মধ্যেই রায় তার বসের সাথে কথা বলতে থাকে আর বলে, স্যার ফাইলটা আমি রেখে দিলাম, আপনি দেখে নেবেন। তখনই স্যার বলে, আপনি রেখে যান, আমি লাঞ্চ আওয়ারে দেখে নেব। এর মধ্যেই ফোন করেছে অনির্বাণ আর বলে, রায় 10টা মিনিট সময় দেবে আমাকে একটু, তোমার সাথে কিছু কথা বলার ছিল। রায় তখন বলে, তোমার কথা বলা মানেই তো আবারও কিছু আউফাও জিনিস বকবক করবে, যেটা আমার একদমই ভালো লাগে না। অনির্বাণ বলে, প্লিজ একবার অন্তত এসো। এইভাবে তুমি আমাকে অ্যাভয়েড করে কি ভালো থাকতে পারবে বলো? আমি নিজেও ভালো থাকতে পারছি না, তুমি এসো না রায়, প্লিজ এসো না। এর মধ্যেই রায় মনে মনে ভাবতে থাকে, আমার ভালো লাগছে না, কেন যে ও এভাবে ডিস্টার্ব করছে। অনির্বাণ বলে, আমার দেওয়া উপহারটা পছন্দ হয়েছে তো? রায় বলে, তুমি ভাবলে কি করে যে আমি এই উপহারটা অ্যাকসেপ্ট করব? আমি এই উপহারটা অ্যাকসেপ্ট করিনি, তুমি তোমার জিনিস ফেরত নিয়ে নিতে পারো, আমি এটা নেব না। অনির্বাণ বলে, না না, ফেরত দেবে কেন? আরে বাবা, ফেরত দেওয়ার জন্য কি আমি তোমাকে এটা দিয়েছিলাম নাকি? কি যে বলো না। স্রোত তখন বলে, অন্যদিকে অনির্বাণ বলতে থাকে রায়কে, আর রায় বলে, আমি তো বললাম যে আমি এই উপহারটা নেব না, আর ফোনটা রাখো। এই বলে ফোনটা কেটে দেয়। এর মধ্যে স্রোত চলে এসেছে। রায় আর স্রোত দুজন মিলে হাঁটতে থাকে আর গল্প করতে থাকে। তখনই স্রোত বলে, কিরে দিদিভাই, চুপ করে আছিস কেন বলতো? রায় বলে, হ্যাঁ রে, তোর কি মাথাটা আজকে গরম? তোর কি আবারও ওই স্যারের সাথে ঝামেলা হয়েছে নাকি? স্রোত তখন বলে, তুই কি রে, আমি কি কলেজে ঝামেলা করতে যাই? কি যে বলিস না। আর সার্থক স্যার আমার সাথে যতই ঝামেলা করুক না কেন, আমি এসব একদমই পাত্তা দিই না। রায় বলে, পাত্তা না দেওয়াই ভালো, চল আমরা সামনের দিকে এগোই। এর মধ্যেই স্রোত বলে, ওই দেখ অনিদা দাঁড়িয়ে আছে, এই ছেলেটা কিন্তু বহুত নাছোড়বান্দা, এর কথায় আর তুই মানে একদমই পাত্তা দিবি না। এই ছেলেটা অনেক কিছু করতে পারে, কথায় কথায় বিশ্বাস অবিশ্বাস করাটা যেন একেবারে মানে হাতের মুঠোয় রয়েছে। তার মধ্যেই রায় বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? অনির্বাণ বলে, প্লিজ রায়, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া একদম ভালো নেই। মানুষ তো ক্ষমা চাইতে পারে বলো, আর কি করতে পারে? তোমার যেটা শাস্তি দেওয়ার তুমি দাও না, কিন্তু প্লিজ আমার বাড়ি ফিরে চলো, এরকমভাবে নিজেকে দূরে সরিয়ে রেখো না। রায় তখন বলে, বলেছি তো ফিরে যাব না, এক কথা বারবার করে ঘ্যান ঘ্যান করো না, আর এটা রাখো। অনির্বাণ বলে, এটা কি? এটা তো আমি তোমাকে দিয়েছিলাম, তুমি আবার এটা আমাকে ফেরত দিচ্ছ কেন?
রাই বলে, কারণ এটা আমার জন্য নয়, আমি এই মুক্তোর মালা নিতে পারবো না। কথাটা শোনার পরে অনির্বাণ বলে, প্লিজ রাই, এরকমটা করো না, আমার সাথে সম্পর্কগুলোকে অস্বীকার করছো বুঝলাম, কিন্তু এখন তুমি হারটাও নেবে না, এটা হয় না। অনির্বাণ তখন বারবার রিকোয়েস্ট করাতেও রাই রাজি হয় না নিতে, আর বলে, যেটা আমার নয় সেটা আমি নিতে শিখিনি, এটা রাখো তুমি, আর কয়েকদিনের বাদেই আমাদের ডিভোর্স হয়ে যাবে, কথাটা ভুললে কিন্তু চলবে না। মাঝে মধ্যে অনির্বাণ ভাবে, সত্যি এগুলো কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, আমার এত খারাপ লাগছে সেটা আর বলার কথা না। অন্যদিকে স্রোত মনে মনে ভাবে, ঠিক হয়েছে, অনিতার উচিত শিক্ষা হয়েছে। এর মধ্যেই নীলু খেতে খেতে কথা বলতে থাকে আর বলে, মা তুমি আমাকে কিছু টাকা দেবে। নন্দিতা বলে, আমি কোথায় টাকা পাবো, দেখো আমি পারবো না তোমার টাকা জোগাড় করতে, তোমার যেখান থেকে খুশি জোগাড় করে এনো। রাই আর সৌর্যকে নিয়ে ওই নোংরা নোংরা ছবিগুলো বানিয়েছো, টাকা পেয়েছো, আর এখন সেগুলো পাচ্ছ না নাকি? নীলু বলে, একবার বিয়ের গয়নায় হাত দিয়েছি বলে যে বারবার দেবো তেমনটা না, জন্ম যখন দিয়েছো তখন তোমাকে টাকা দিতেই হবে। নন্দিতা বলে, এত বড় কথা? বিক্রম তখন বলে, তুই একটা টাকাও পাবি না, আর তোকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে সাহায্যও করব না। আমি আজকেই সৌর্যকে এই বাড়িতে ডেকে ওর সাথে কথা বলবো, না হলে হবে না দেখছি। বলতে বলতে সৌর্য চলে এসেছে আর বলে, বলুন আপনারা কি বলবেন। এর মধ্যেই নন্দিতা আর বিক্রম নীলুকে ঘরে যাওয়ার জন্য বলে। নীলু ঘরে যেতে চায় না। সৌর্য বলে, দেখুন আমার হাতে সময় খুব কম, কি বলবেন ঝটপট করে বলুন, আমার আর ভালো লাগছে না। নন্দিতা বলে, সে তো বলবোই বাবা, শোনো আমি তোমাকে একটা কথা বলি, তুমি নীলুকে নিয়ে যাও, ওরও তো একটা ভবিষ্যৎ বলে কিছু আছে, ও তো সংসার করতে চায়। নীলুর কথা শুনে তখনই সৌর্য বলে, নীলুর কথা বলছেন আপনি? আমি কোনোভাবেই নীলুকে সংসারে ফিরিয়ে নিয়ে যাব না, কারণ এই মেয়েটাকে আমাদের বাড়ির কেউই সহ্য করতে পারে না। বলা তো যায় না আবার কোন অঘটনটা করে ফেলে, কারণ ও যা হিংসাত্মক পরায়ণ, ও যখন খুশি যাকে তাকে মেরেও দিতে পারে, তাই আমি এই রিস্ক নিতে পারবো না। নন্দিতা দেবী বলে, কিন্তু ও তো তোমার বউ, বলো। আর তখন সৌর্য বলে, হ্যাঁ লিগালি যদি আমাদের ডিভোর্স হয়ে যায় তাহলে খোরপোশ পাবো তো কিছু টাকা পাবেই, আমি ওকে মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো, ওর কত টাকা খরচা হয় ও বলুক, আমি যতটা পারবো আমার পক্ষ থেকে পাঠিয়ে দেবো, কিন্তু ওকে আমি বাড়ি ফিরিয়ে নিয়ে যাব না। আর এটা শোনার পরে নন্দিতা দেবী, বিক্রম সবাই খুব ভেঙে পড়ে। অন্যদিকে অনির্বাণ হাটটা দেখতে থাকে বাড়িতে গিয়ে, আর শর্মী তখন বলে, কিরে কি ভাবছিস? অনির্বাণ বলে, দেখ না, এই হাটটা আমি রায়ের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু রায় ফেরত দিয়ে দিয়েছে। আচ্ছা শর্মী, তুই তো বলেছিলিস যে রায় তোকে বলেছে ওর আর তোর বন্ধুত্ব কোনো দিনও মুছে যাবে না, তুই একবার বল না, দেখ না আমার কথা যদি শোনে। আর ঠিক তখনই শর্মী বলে, না রে কুট্টিদা, সময় লাগবে, এগুলো এমনি এমনি হয় না, এগুলোতে যত সময় দেওয়া যায় ততই ভালো হয়, একটু ধৈর্য ধর, দেখ সব ঠিক হয়ে যাবে, তবে এখন যদি তাড়াতাড়ি করিস তাহলে কিন্তু বিপদ। রায়কে একটু একা থাকতে দে, দেখবি ও সবটা আস্তে আস্তে মেনে নিচ্ছে। মানুষের আঘাতটা জমতে জমতে পাহাড় হয়ে যায়, কিন্তু সেই অভিমানের পাহাড়টা একদিন ঠিকই গলে যায়, শুধু একটু সময় লাগে।